সকালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার হয়েছে। ইনি সেই সাবেক প্রধান বিচারপতি যার কারণে বাংলাদেশের 18 কোটি মানুষ বছরের পর বছর কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। তার কর্মকালীন সময়ে বিচারিক জীবনে এবং বিচারের পরবর্তী সময়ে পদক্ষেপগুলো বাংলাদেশে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তার বেশ কয়েকটি সিদ্ধান্ত, রায়, পদক্ষেপ বাংলাদেশের গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রীয় কাঠামোর জন্য সবচেয়ে ক্ষতিকর প্রমাণিত হয়েছে। তিনি সর্বজন স্বীকৃত ঐক্যমতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার পার্লামেন্টে ভোটাধিকার নিশ্চিত করার জন্য, সুষ্ঠু ভোটের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিহিত করেছিলেন। তার অধীনে প্রায় 3টে নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগও সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই, যদিও বিতর্কিত সেই তত্ত্বাবধায়ক সরকার ছিল, মঈনুল আহমেদ ফখরুদ্দিন সরকার, তার মাধ্যমে ক্ষমতায় এসেছিল। তারপরে খায়রুল হকের উপর তারা নির্ভর করেছিল। খায়রুল হক সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, দেশের সংঘাতের সৃষ্টি করেছিল। এবং রায়টা সে ওপেন কোর্টে শর্ট জাজমেন্ট দিয়েছিল। বিচার করার পর সে প্রধান বিচারপতি নয়, এমনকি বিচারপতিও নয়, প্রায় 16 মাস পরে সেই রায়টা পূর্ণাঙ্গ রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। জাতিকে একটা কঠিন রাজনৈতিক সংকট, মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার সব বিনষ্ট করেছে তার রায়ের মাধ্যমে। সে 2008 সালেও তিনি বাংলার প্রধান বিচারপতি শপথ গ্রহণ করেন। করে তিনি সংবিধানের 13শ সংশোধনী তিনি বাতিল করেন, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়, বিলুপ্ত হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল এমন একটি তন্ত্রবাদী সরকার যা নির্বাচনের সময় নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করত। সরকারের সে 3 মাস 90 দিন সরকারের কার্যক্রম, রুটিন কার্যক্রম পরিচালনা করত। তার রায়ের পর অনেক রাজনৈতিক বিশ্লেষণ মনে করে তার এই রায়, খায়রুল হক সাহেবের এই রায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার রাজনৈতিক চাপ ও পক্ষপাতিত্ব করে নির্বাচন ব্যবস্থাই পূর্বে দুর্বল করেছে, ধ্বংস করে দিয়েছে। তার এই রায় ছিল তৎকালীন শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রভাবের অন্যতম উদাহরণ। এ রায়ের পর দেশে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক নির্বাচন কমিশন সব কিছুই সরকারি কর্মকর্তাদের নিকট চলে যায়, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। ফলে গণতান্ত্রিক পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। রাষ্ট্রের জন্য ক্ষতিকর এ রায় ছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে বিরোধী দলের জন্য নিরপেক্ষ ভূমিকা রাখা, নির্বাচন করা কঠিন হয়ে পড়ে, যা দেশের গণতান্ত্রিক অস্থিরতার সৃষ্টি হয়েছে। এবং 15 বছর 16 বছর আওয়ামী লীগের সময় কোনো নির্বাচন হয়নি, পার্লামেন্ট নির্বাচনও হয়নি। এই রায়ের ফলেই 14 সালে দেখা গেল বিনা ভোটে 300 আসনের পার্লামেন্টে 153 জন অনির্বাচিত সংসদ সদস্য নামে পবিত্র পার্লামেন্টে বসেছে।
তার রায়ের ফলে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ, প্রধানমন্ত্রীও বিনা ভোটে, বিরোধী দল নেতা বিনা ভোটে, স্পিকারে বিনা ভোটে, ভোট ছাড়া, এবং মন্ত্রীরাও ভোট ছাড়া বাট তারা দেশ চালিয়েছে। পৃথিবীতে গিনিস বুকস অফ রেকর্ডে কিন্তু এটা আসলে উচিত ছিল, আসে না কেন আমরা আশ্চর্য হয়ে যাই। কোনো পাল্লা পৃথিবীতে কোনো কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। কেন খায়রুল হক সাহেব এই রায় দিলেন? সরকার তাকে কী সুবিধা দিল? দেখেন, তার রিটায়ারমেন্টের পরে তাকে জুডিশিয়াল সার্ভিস কমিশন দেখার বিভিন্ন সরকারি পদে সরকার পদায়ন করেছেন, এবং আওয়ামী লীগের 5ই আগস্ট পর্যন্ত সে কিন্তু সরকারি পদ দখল করেছিলেন এই রায়ের বিনিময়ে, এই সুবিধার বিনিময়ে। শুধু তাই নয়, এই খায়রুল হক সাহেব প্রধান বিচারপতি থাকাকালীন সময়, অর্থাৎ বিচারপতি থাকাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে 29 লক্ষ টাকা, প্রায় 29 লক্ষ টাকা সে চিকিৎসার জন্য সাহায্য নিয়েছেন। এটাও রেকর্ড। এবং সেই সময় আমার মনে আছে, আমি এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম, খোন্দা মাহবুব হোসেন সাহেব প্রেসিডেন্ট ছিল। আমরা সাধারণ সভা ডেকে এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি খায়রুল হককে পার্সন নন কাটা করেছি। অর্থাৎ সুপ্রিম কোর্টে তার 14 সালে সেই সময় তাকে রায়ের পরেই তাকে সুপ্রিম কোর্টে তার নিষিদ্ধ করে দিয়েছিলাম তাকে। তারপর থেকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে খায়রুল হক কিন্তু যেহেতু পার্সন নন কাটা ছিল, কখনো সে আসে নাই। শুধু তাই নয়, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে বিরল, সাধারণত প্রধান যে কোনো বিচারপতি, মাননীয় বিচারপতি, তাকে নিয়োগের সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং অ্যাটর্নি জেনারেল অফিস থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। আবার রিটায়ার করার সময় তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। বাংলাদেশের একমাত্র প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, তাকে কিন্তু বিদায়ের সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কোনো সম্বর্ধনা আমরা দেই নাই, এবং নীরবে এসে চলে গেছে এখান থেকে বিদায় সম্বর্ধনা ছাড়াই। অর্থাৎ 5ই আগস্টের পরে যে আমরা প্রতিবাদ করেছি, জানা প্রতিবাদ কিন্তু সেই সময় থেকে কন্টিনিউ করছে। এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তার এই রায়ের বিরুদ্ধে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে, আপনার নিশ্চয় মনে আছে। এবং প্রতিদিনে তার রায়ের প্রতিবাদে আমরা আইনজীবীরা আগে বুঝতে পেরেছিলাম তার রায়ের উদ্দেশ্য, এই রায়ের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল হয়ে যাবে, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, এবং সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করার সময় হবে নির্বাচন ব্যবস্থা। এর জন্য আমরা তাই করেছিলাম। তিনি এবং শুধু তাই নয়, খায়রুল হক সাহেব এর রায়ের পরে খায়রুল হক সাহেব তার বিভিন্ন সময় রাষ্ট্রীয় খরচে সে চিকিৎসার নামে বিদেশে যেতেন। সমগ্র টাকা সুপ্রিম কোর্ট ফান্ড বা সরকার থেকে দেওয়া হতো তার রায়ের সুবিধা হিসাবে। এবং আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। এবং শুধু তাই নয়, তাকে তার এই বিতর্কিত রায়ের পরে যে রায়টা সে আবার রিপিট করছে, আমি ওপেন কোর্টে রায় দিল একটা, রিটায়ার করার পর 16 মাস পরে রায় দিল আরেকটা। ইটস এ ফ্রড অন দ্য জুডিশিয়ারি, ফ্রড অন দ্য কনস্টিটিউশন, যেটা কখনো চিন্তা করে জানি। এটা গান আছে না, বিচারপতি তোমার বিচার করবে জনতা বা করবে হবে নাকি? দেখেন, বিচারপতিরা যে তারা পক্ষপাত দুষ্ট হলে কী হয়, আজকে খায়রুল হকের এই করুণ অবস্থায় গ্রেপ্তার, এটাই প্রমাণ করে। মৃত্যুর পরে বিচার হয়, সৃষ্টিকর্তা বিচার করবে। জীবিতকালে বিচারপতিরা যদি তার কর্তকালীন সময় যদি অবিচার করে, ন্যায়বিচার করে, পক্ষপাত বিচার করে, তাদের কিন্তু ভবিষ্যতে তাদের কিন্তু খায়রুল হকের বিচার হওয়ার সম্ভাবনা আছে। শুধু উচ্চ আদালত নয়, নিম্ন আদালতের বিচারকরাও, এই জন্য আমরা সবসময় বলি বিচারক হতে হবে ন্যায় ব্যক্তি সম্পন্ন, মেধা সম্পন্ন,
এবং সৎ পক্ষপাতবিহীন খায়রুল হক তা ছিলেন না। সে ব্যক্তিত্বহীন, সে আপনার সততা নিয়ে, তার রাজনৈতিক সততা নিয়ে কোশ্চেনেবল, এবং জনগণের বিরুদ্ধে তার এই রায় অবস্থান। এবং দেখেন, তার দেশের প্রধান বিচারপতি, বাংলাদেশে কখনোই কোনো আইন কমিশন হলো নিচে, এটা এখানে প্রধান বিচারপতির নিচের কিন্তু পোস্ট। উনি কত নির্লজ্জ ছিলেন! প্রধান বিচারপতির পদ থেকে রিটায়ার করার পরে উনি এই নিচের পদ, আইন কমিশনের চেয়ারম্যানের পদ নিতে কিন্তু তার মোটো বিবেকে লাগে নেই। কারণ তার ছিল কোনোভাবে আওয়ামী লীগ সরকারের সঙ্গে থাকা, তার উদ্দেশ্য ছিল। আমরা খায়রুল হকের আজকে যে গত 15-16 বছর যে বাংলাদেশে যে অরাজকতা, হত্যা বলেন, গ্রেপ্তার বলেন, গুম বলেন, নির্যাতন বলেন, মিথ্যা মামলা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ভোটে কাটছুই বলেন, সব কিছুর জন্য দায়ী আমি মনে করি এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। জনগণ এবং আইনজীবীরা তার যেন সুষ্ঠু বিচার হয়, এবং একজন সে সাধারণ মানুষ না, একজন বিচারপতি, প্রধান বিচারপতি, চারজন দৃষ্টিমূলক শাস্তি হয় সে দাবি করছি। সঙ্গে সঙ্গে এটা ওয়ার্নিং টু অল দ্য জাজেস, অল দ্য জুডিশিয়ারি, যে যদি পক্ষপাত, যদি অপরাধ করে বিচারপতি হিসাবে, তাদের কিন্তু পরিণতি এটা হইতে পারে। সকলকে ধন্যবাদ। ডেফিনেটলি তার বিরুদ্ধে, তার তো সংকটের ইন্ধনদাতা, রাজনৈতিক সংকট সে জানে, রেপ্রিহেনশন আমরা ধারণা করছি। আমরা আইনজীবীরা সেই সময় তার কুশপুত্তলিকা দায় করলাম, তাকে সুপ্রিম কোর্টে পার্সন নন কাটা, অর্থাৎ সুপ্রিম কোর্ট তার আগমন নিষিদ্ধ করে দিয়েছিলাম। আমরা ধারণা করছিলাম যে সেই সময় যে এরকম ঘটনা ঘটতে পারে দেশের মধ্যে। তো সুতরাং তার কর্মের জন্য, কর্মকাণ্ডের জন্যই তো আজকে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ হয়েছিল। অবশ্যই সে দায়ী হবে, মানবতা বিরোধী অপরাধও দায়ী হবে, পাশাপাশি হত্যা, গুম সবগুলোর মধ্যে আমি মনে করি তার সংশ্লিষ্টতা আছে, এবং তার সহযোগিতা আছে, তার ইন্ধন আছে। এই জন্য তার সুষ্ঠু বিচার দাবি করছি, এবং শুধু দ্রুত বিচার দাবি করছি আমার সুপ্রিম আইনজীবী সমিতির পক্ষে। ধন্যবাদ। বাধ্য করা হয়েছে, এটাও ছিল দেশের জন্য খারাপ সংবাদ। কিন্তু এটা হয় কেন? কেন এরকম হতে হবে? কেন এরকম দেখতে হবে? এই কথা বলেই আমি শেষ করে দেব। বাংলাদেশের সংবিধানে বিচারকরা যে শপথ নেন, সেখানে বলা আছে কোনো রকমের অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু আপনারা দেখতে পাবেন এই বিচারপতি জনাব খায়রুল হক অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন কেয়ারটেকার গভর্নমেন্ট। এটা কি আসলে অভিযোগটা কি? অভিযোগটা হলো একটা আদেশ যা ওপেন কোর্টে ঘোষণা করা হয়েছে, এই আদেশটাকে পরিবর্তন করে ফেলেছেন যখন পূর্ণাঙ্গ জাজমেন্ট বেরিয়েছে। এই যে পরিবর্তন করে ফেলা, এই পরিবর্তন করে ফেলার মাধ্যমে যে ফ্রড করা হয়েছে, জুডিশিয়াল ফ্রড, এই ফ্রড আমরা কোনোভাবেই আর বিচার বিভাগ থেকে দেখতে চাই না। যেই করুন না কেন, যত বড় বিচারক নেই এটা করুক না কেন, ইটস এন অফেন্স। বিচারিক আদালতের ঘোষিত রায় পরবর্তীতে আরেকটা বিচার ছাড়া এইভাবে পরিবর্তন করে ফেলা যায় না, এবং আমি মনে করি ইট ইজ কন্ডেমনেবল, ইট শুড নট বি ডান। এবং এরই ভিত্তিতে বাংলাদেশে সবচাইতে বিপজ্জনক ঘটনা যা ঘটেছে সেটি বলেছিলেন বিচারপতি টি.এইচ. খান। তিনি কেয়ারটেকার গভর্নমেন্টের মামলার শুনানির অ্যামিকাস কিউরি ছিলেন। তিনি এসে আদালতে বলেছেন, আপনারা আজকে যে আগুন নিয়ে খেলছেন, এই আগুন, দেশে কিন্তু আগুন জ্বলবে যদি এই সিস্টেম আপনারা বাদ করেন। আপনারা দেখবেন বিগত 15 বছরে আমাদের এই মাতৃভূমিতে আগুনই জ্বলছে, ভালো কিছু হয় নাই, কনস্ট্রাকটিভ কোনো কাজ হয় নাই। ইলেকশন কমিশন ডেস্ট্রয় হয়ে গেছে, ইলেকশন পদ্ধতি ডেস্ট্রয় হয়ে গেছে। ফলে আমি মনে করি বিচারপতি খায়রুল হক সাহেবের এই ফ্রড যদি তারা না করতেন,
তাহলে পরবর্তীতে এই ধরনের কনসিকুয়েন্স এই জাতিকে বহন করতে হতো না। এই জন্য বিচার হবে আইন অনুযায়ী, বিচার আইনের বাইরে করা যাবে না। যে আইনে তিনি দোষী সাব্যস্ত হবেন সেই আইন অনুযায়ী তার বিচার করতে হবে। বিচারের ক্ষেত্রে আবার অবিচার যেন করা না হয় সেটাও আমরা সতর্কতার সহিত বলতে চাই। কোনো ব্যক্তিকেই যেন তার অধিকার থেকে বঞ্চিত করা না হয়। আবার যতটুকু অপরাধ করেছেন এতটুকু শাস্তি যেন তিনি পান, এটাই আমাদের পক্ষ থেকে কথা থাকে। দেখেন, গ্রেফতার করা না করা, দেরি হওয়া না হওয়া, এটা এখানে মূল বিবেচ্য বিষয় নয়। মূল বিবেচ্য বিষয় হলো ফৌজদারি কার্যবিধিতে যে সংশোধন এসেছে, এটি ইনভেস্টিগেশন এজেন্সি চাইলে একজন ব্যক্তিকে প্রাথমিক ম্যাটেরিয়াল সংগ্রহ করার পরে অ্যারেস্ট করতে পারেন। আমার ধারণা যে মামলা হয়েছে এই অনুযায়ী প্রাথমিক তদন্ত করেছেন, তিনি তো বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। তাকে অ্যারেস্ট করার আগে অবশ্যই কার্যকর আইনি প্রক্রিয়া অবলম্বন করা প্রয়োজন। যদি তারা প্রাইমারি এই ধরনের অভিযোগ পেয়ে থাকেন তবেই হয়তো তাকে অ্যারেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, এই অভিযোগ তো আছে যে বাংলাদেশের বিচার বিভাগকে অতীতে যেন তেনভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্টের রায়ে 7 জন বিচারপতি ছিলেন, 4 জন এক পক্ষে ছিলেন, 3 জন আরেক পক্ষে ছিলেন। এবং এখানে আপনারা দেখতে পাবেন মেজরিটি মাইনরিটি তৈরি করার ক্ষেত্রে সরকারের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নাই। এটাই তো বিচার বিভাগের জন্য সবচাইতে বেশি লজ্জাজনক, যে সরকার যেদিকে হাল বা বাতাস দেয় বিচার বিভাগ সেদিকেই যাওয়ার চেষ্টা করেছে। এটাই হলো সবচাইতে বড় লজ্জার বিষয়।